জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন কোর্সের ক্লাস নিয়ে থাকবো। আজকে আমি দ্বিতীয় লেকচারে চলে এসেছি তোমাদের জন্য, এবং আমার আজকের লেকচারের শিরোনাম বাংলাদেশের স্থানীয় সরকারের ক্রমবিকাশ এবং স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতি। তোমাদের কাছে আমার পরিচয়টা আবারও দিয়ে নিচ্ছি। আমি শবনম জাহান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্মরত আছি মিরপুর কলেজ, ঢাকা। চলো আমরা ক্লাসে চলে যাই। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় স্থানীয় সরকার প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এ অঞ্চলে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের ইতিহাস খুঁজলে জানা যায় এখানে স্থানীয় সরকার কার্যক্রম শুরু হয়েছিল অনেক আগে থেকে। ব্রিটিশরা বর্তমানে বিদ্যমান স্থানীয় সরকার কাঠামোর গোড়াপত্তন করলেও খ্রিস্টপূর্ব 1000 বছর আগেও এ অঞ্চলে গ্রাম পরিষদের অস্তিত্ব ছিল। মৌর্য যুগে ও মৌর্য পূর্ব যুগে গ্রাম কেন্দ্রিক যে প্রশাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তা পরিচালিত হতো গ্রামের প্রবীণ ব্যক্তিদের দ্বারা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা তোমাদের পরিবারের প্রবীণ সদস্যদের কাছে গ্রাম সম্পর্কে, গ্রামের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে যদি জানতে চাও, কখনো দেখা যাবে যে সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি আছেন তারাও কিন্তু তোমাদের এই বিষয়গুলি শোনাবে যে একটা সময় গ্রামের নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল প্রবীণ ব্যক্তিদের হাতেই। তারা বিভিন্ন ধরনের সালিশের মীমাংসা করত, বিভিন্ন ধরনের পরামর্শ দিত, বা তাদের মাধ্যমেই যে গ্রামের মধ্যে একটা শান্তি শৃঙ্খলার চমৎকার একটা আবহ গড়ে উঠেছিল, সেই আবহাওয়ার ছবি কিন্তু আমরা খুঁজে পাই আমাদের রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং সেই সময়ের যেসব গল্প উপন্যাসগুলো আছে সেখানে কিন্তু এই চরিত্রগুলো দেখতে পাই। সেখানে হয়তোবা তোমরা অনেকেই গল্প আকারে শুনেছ, আর এখানে আমরা পাঠ্য বিষয় হিসাবে সেই ইতিহাসের কাছ থেকে যতটুকু তোমাদের জন্য জরুরি সেভাবে আমি সাজিয়েছি লেকচারটা। ঔপনিবেশিক শাসনের পূর্বে গ্রামগুলো স্বনির্ভর ছিল। পঞ্চায়েত নামে পরিচিত প্রতিটি গ্রামের নিজস্ব কমিউনিটি ভিত্তিক সংগঠন ছিল। গ্রামীণ সমাজের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্য এটি গঠন করেছেন। সামাজিক বিষয়সমূহের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী ও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তার দায়িত্ব ছিল। পঞ্চায়েতরা তাদের ঐতিহ্যবাহী ফাংশন সম্পাদনের জন্য সম্পদ সংগ্রহ করত এবং তা ব্যবহার করত। পঞ্চায়েত স্বাভাবিকভাবে জনমতের উপর ভিত্তি করে সমাজের সামাজিক চাহিদা পূরণ করে। তাদের পিছনে কোনো আইনি ভিত্তি বা কর্তৃপক্ষ ছিল না। দেখো, এখানে কিন্তু আমরা খুব পরিচিত একটা শব্দ পেয়ে গেলাম, সেটা হচ্ছে জনমত। এই জনমত বিষয়টা কিন্তু বর্তমানেও বহুলভাবে প্রচলিত গণতান্ত্রিক রাষ্ট্রের একটা শক্তিশালী মাধ্যম, যে মাধ্যমে সাধারণ জনগণ তাদের নিজেদের ভাবনা চিন্তাকে প্রকাশ করে, এবং এই ভাবনা চিন্তার মধ্যে যে ভাবনা চিন্তাগুলি যৌক্তিক এবং সবচাইতে বেশি জনসংখ্যা সে মতামতের সাথে একমত, সেগুলো কিন্তু গণতান্ত্রিক সরকার গ্রহণ করে থাকে। তাহলে দেখো, এই যে গণতন্ত্রের ইতিহাস তা কিন্তু আমাদের সমাজে যুগে যুগে ছিল, বিভিন্ন সময়ে ছিল, বিভিন্ন ভাবে ছিল। এবং এই বিষয়গুলো আমরা যদি আমাদের অতীত ইতিহাসকে জানি, তাহলে দেখবো যে গণতন্ত্র কিন্তু আসলে আমাদের রক্তে মিশে আছে। এই গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থায় যারা গ্রামের মুরব্বী ছিলেন তাদেরকে নির্বাচন করা হতো, যাদের গ্রহণযোগ্যতা ছিল, এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে নিয়মগুলো অনুসরণ করা হয় তা হচ্ছে ওই ব্যক্তি কতটুকু জনপ্রিয় ছিল সমাজের কাছে। এবং জনপ্রিয়তা আমরা বর্তমানে যেভাবে দেখি, ইলেকট্রনিক মিডিয়ায় যে কোনো মানুষ যে কোনো ভাবে নিজের সম্পর্কে একটা তার একটা কিছু ক্যাম্পেইন করতে পারে, সেই সময় কিন্তু তা ছিল না। সেই সময় জনমত গুলো ছিল একেবারে অথেন্টিক। সাধারণত একজন ব্যক্তি যিনি শিক্ষিত, যিনি রুচিশীল,
যিনি মার্জিত ব্যবহার করেন এবং যার মধ্যে সহযোগিতা আছে, যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে প্রজ্ঞা আছে, সেসব ব্যক্তিদের কিন্তু একটা গ্রহণযোগ্যতা ছিল। নট নেসেসারি তাকে শিক্ষিত অবস্থায় সর্বোচ্চ স্তর অতিক্রম করতে হবে। যেখানে আমরা নিজেরাই জানি যে এই শিক্ষার যে যাত্রাটা, সেই যাত্রাটা কিন্তু বর্তমান সময়ে যতটা বহুল প্রচলিত এবং সহজলভ্য অতীতে কিন্তু ছিল না। তো সেক্ষেত্রে সেই ব্যক্তিরা তাদের কার্যক্রমগুলো কিভাবে চালাতো? তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা, বাস্তব ভিত্তিতে তারা যেসব সিদ্ধান্তগুলো নিত, সেই সিদ্ধান্তগুলোর ভিত্তিতেই কিন্তু তাদের জনপ্রিয়তা তৈরি হয়েছিল। দেখো, ব্রিটিশ শাসনের সময় 1870 সালে বাংলায় গ্রাম চৌকিদারি আইন পাশ হয় প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। তখন আইন অনুযায়ী স্থানীয় সরকার সংস্থা প্রতিষ্ঠা শুরু হয়। এই আইনের অধীনে প্রতিটি ইউনিয়নে একটি ইউনিয়ন এবং চৌকিদারি পঞ্চায়েত গঠিত হয়। চৌকিদারি পঞ্চায়েতটি 5 সদস্য ছিলেন, যারা সরকার কর্তৃক 3 বছরের জন্য নিযুক্ত ছিলেন। পঞ্চায়েতগুলো আইন শৃঙ্খলা রক্ষার জন্য চৌকিদারদের নিয়োগের দায়িত্বে ছিল। গ্রামবাসীদের কাছ থেকে কর সংগ্রহের মাধ্যমে চৌকিদারি গ্রাম পুলিশের অর্থ প্রদান করা হয়। দেখো, প্রথমে আমরা যে বিষয়টা বলেছিলাম তা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনেরও পূর্বের কথা। পরবর্তীতে কিন্তু যে ব্যবস্থাটা গ্রাম বাংলায় ছিল, সেখানে কিছুটা সংযোজন করা হয় ব্রিটিশ শাসন আমলে। আমরা জানি ব্রিটিশ আইন যা ছিল তা অনেক বেশি তোমার ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে তারা প্রয়োগ করত, এবং তাদের কাছে বিষয়টা ছিল যে যথেষ্ট যৌক্তিক বলেই তারা সমাজে সেটা প্রচার করেছিল। যেখানে তোমার কর ধার্যের একটা ব্যবস্থা ছিল, এবং এই কর ধার্যের মাধ্যমে গ্রামের মানুষদের কাছ থেকে যেই টাকাটা আদায় করা হতো বিভিন্ন ক্যাটাগরিতে, সেটা হতে পারে ফসল তোলার সময়, বা সেটা হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যেভাবেই সেই সময়ে কর ধার্য করা হতো, সেই করের অর্থটুকু বেতন হিসাবে, পারিশ্রমিক হিসাবে দেওয়া হতো গ্রাম পুলিশদের। এবং আরেকটা বিষয় দেখো, যে এই আইনের অধীনে প্রতিটি ইউনিয়নে একটি ইউনিয়ন ও চৌকিদারি পঞ্চায়েত গঠন করা হতো। চৌকিদারি পঞ্চায়েতের 5 সদস্য ছিল, যারা সরকার কর্তৃক 3 বছরের জন্য নিযুক্ত হতো। অর্থাৎ এটা অনেকটা অফিসিয়ালি যে নিয়োগপত্র, সেই নিয়োগপত্রের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হতো, এবং তাদের যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেই দায়িত্বটা গ্রাম্য পুলিশকে দেওয়া হতো, সেই গ্রাম্য পুলিশকে সেই করের অর্থ আবার প্রদানের মাধ্যমে তাদের এটাকে বলা যায় চাকরি বলা যায়। যে আমরা যেমন মনে করো বর্তমানে নাইট গার্ড যারা এলাকায় এলাকায় আছে, সেই নাইট গার্ডদের তো মাস শেষে একটা পারিশ্রমিক দেওয়া হয়, এবং বাড়িওয়ালা সমিতি যারা আছে তারা একটা নির্দিষ্ট চাঁদার মাধ্যমে। দেখো, এই বিষয়টা আমরা এখন 2020 সালে আছি, আর 1870 সালে কিন্তু ঠিক এই ধরনের একটা সিস্টেমে ছিল, যে গ্রামবাসীর কাছ থেকে কর সংগ্রহের মাধ্যমে চৌকিদারির গ্রাম পুলিশের অর্থ প্রদান করা হতো। তোমাদের কাছে বিষয়টা ইন্টারেস্টিং মনে হচ্ছে না? যে আমরা বর্তমানে যে পদ্ধতির উপর দাঁড়িয়ে আছি, সে পদ্ধতিগুলো আরো হাজার হাজার বছর পূর্বে গ্রাম বাংলায় প্রচলিত ছিল, এবং তাদের পদ্ধতিগুলি অনুসরণ করছি আমরা, এবং সেই পদ্ধতিগুলো আশা করা যায় সামনের দিনগুলিতেও বহাল থাকবে। আচ্ছা, আমরা কিন্তু আস্তে আস্তে এখন আধুনিক যুগের কাছে চলে আসছি। দেখো, 1919 সালের দ্য বেঙ্গল ভিলেজ সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট আইনটি চৌকিদার পঞ্চায়েত এবং ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে, এবং তাদের জায়গায় ইউনিয়ন বোর্ড ও জেলা বোর্ড গঠন করা হয়। ইউনিয়ন বোর্ডের 2/3 নির্বাচিত এবং 1/3 মনোনীত মনোনয়ন পদ্ধতি 1946 সালে বিলুপ্ত করা হয়। ইউনিয়ন বোর্ডের প্রধান কার্যক্রম ছিল আইন শৃঙ্খলা, সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্যসেবা প্রদান, দাতব্য চিকিৎসালয় এবং প্রাথমিক বিদ্যালয়, জেলা বোর্ডের পানি সরবরাহ এবং জেলা বোর্ডকে সহায়তা প্রদান। ইউনিয়ন বোর্ড ছোট ফৌজদারি মামলা নিষ্পত্তি করতে পারত, এবং ইউনিয়ন কর হার প্রয়োগ করার অধিকার দেওয়া হয়। আচ্ছা, এটাকে আমি আরেকটু ব্যাখ্যা করি তোমাদের জন্য, তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, আমরা তার আগের পর্বে
ব্রিটিশ পিরিয়ডের শুরুতে তারা যে গ্রাম পঞ্চায়েত চৌকিদারের ব্যবস্থা প্রবর্তন করেছিল, যাদেরকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হতো। এই যে তাদের একটা কাঠামো ছিল, সেই কাঠামোটা কিন্তু বিলুপ্ত করা হয় কার মাধ্যমে? দেখো ১৯১৯ সালে দ্য বেঙ্গল ভিলেজ সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট। আমরা যে লোকাল গভর্নমেন্ট বলছি বর্তমানে, সেটা সে সময় সেলফ গভর্নমেন্ট নামই প্রচলিত ছিল। সেই দ্য বেঙ্গল ভিলেজ সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে সেই চৌকিদারি পঞ্চায়েত ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয় এবং তাদের জায়গায় ইউনিয়ন বোর্ড ও জেলা বোর্ড গঠন করা হয়। ঠিক আছে? তাহলে দেখো আমরা বর্তমানে যে জেলার অধীনে আছি, সেই ব্যবস্থাটা কিন্তু তোমার ১৯১৯ সাল থেকেই কিন্তু চলছে। তারপরে দেখো কি বলা হচ্ছে, ইউনিয়ন বোর্ডের ২/৩ নির্বাচিত এবং ১/৩ মনোনীত মনোনয়ন পদ্ধতি ১৯৪৬ সালে আবার বিলুপ্ত করা হয়। অর্থাৎ এই অ্যাক্টের মাধ্যমে যে তোমার পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল, সেটা আবার ১৯৪৬ সালে কিন্তু বিলুপ্ত করা হয়। তার পরিবর্তে কি চলে আসে সমাজ ব্যবস্থায়? ইউনিয়ন বোর্ডের প্রধান কার্যক্রম ছিল আইন শৃঙ্খলা, সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্যসেবা প্রদান, দাতব্য চিকিৎসালয় এবং প্রাথমিক বিদ্যালয়, জেলা বোর্ডের পানি সরবরাহ এবং জেলা বোর্ডকে সহায়তা প্রদান। ঠিক আছে? ইউনিয়ন বোর্ড ছোট ফৌজদারি মামলা নিষ্পত্তি করতে পারত। এটা হচ্ছে তাদের বাড়তি একটা সুযোগ দেওয়া হয়েছিল, যে একটা সমাজে সাধারণত যে কোনো মারামারি, হানাহানি বা সম্পত্তির দখল এসব সংক্রান্ত যে ফৌজদারি মামলা দায়ের করা হয়, সেই ছোটখাটো ফৌজদারি মামলা যেগুলো স্বল্প পরিসরে করা হয়ে থাকে, তা আসলে নিষ্পত্তি করার একটা সুযোগ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল এবং ইউনিয়ন কর হার প্রয়োগ করার অধিকারও তাদেরকে দেওয়া হচ্ছিল। অর্থাৎ এখানে কি, যে কোন ব্যক্তিকে কিসের ভিত্তিতে কতটুকু কর দেওয়া হবে, বর্তমানে আমরা যেমন যে বিষয়টা দেখতে পাচ্ছি, যে আয়ের উপরে নির্ধারণ হয় তার করের পরিমাপটা, বা ব্যবসা বাণিজ্যের পরিসর, তার অন্যান্য কিছু আনুষঙ্গিক শর্ত আছে, তার উপর ভিত্তি করে যেমন করের হার নির্ধারণ করা হয়, ঠিক সেই সময়ও কিন্তু ইউনিয়নকে কর হার প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়। তাহলে দেখো আমরা বর্তমানে যে কাঠামোতে আছি, সেই কাঠামো কিন্তু আসলে খুব বেশি একেবারে নতুন ভাবে সরি একেবারে নতুন ভাবে যে আমরাই করছি তা কিন্তু না। পূর্বেও কিন্তু তার রেশ ছিল এবং আমরা বিভিন্ন সময় যে বিষয়গুলো দেখি, যে আমাদের আইন কানুন বা আমরা যে সিস্টেম গুলিকে বলি একেবারে আধুনিক পদ্ধতি, আসলে কিন্তু একেবারে রাতারাতি আধুনিক বলে নতুন উদ্ভাবিত পদ্ধতির সংখ্যা কিন্তু একেবারেই কম। বুঝতে পেরেছ? বিষয়টা হচ্ছে যে সমাজে প্রচলিত যে বিধিবিধানগুলো থাকে, সেই বিধিবিধানগুলো বিভিন্ন সময় আধুনিকায়ন করা হয়, তবে তাদের যে মূল যে কাঠামোটা এবং মূল যে উদ্দেশ্যটা, তা কিন্তু অবিকৃত রেখে আধুনিকায়ন করা হয়। দেখো এখানে যে ইউনিয়ন বোর্ডের কার্যক্রমগুলো আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমত আইন শৃঙ্খলা, দ্বিতীয়ত সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ, এটা কিন্তু এখনো আছে। ঠিক আছে? আইন শৃঙ্খলার বিষয়টাও এখনো আছে। স্বাস্থ্যসেবা প্রদান, দাতব্য চিকিৎসালয়, প্রতিটা বিষয় কিন্তু এখনো সমাজে প্রচলিত আছে। তারপর প্রাথমিক বিদ্যালয়ের যে কাজগুলো করা, এবং আরেকটা বিষয় হচ্ছে জেলা বোর্ডের পানি সরবরাহ, অর্থাৎ সুপেয় পানি সরবরাহের ব্যবস্থাটা ঠিক সেই সময় থেকে কিন্তু সমাজে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছিল এবং সেটা হচ্ছে কি, শহরাঞ্চলকে আধুনিকায়ন করার জন্য যে কাজগুলো অতীতে ছিল, সেগুলো বর্তমানেও কিন্তু চালু আছে। চলো আমরা এর পরের বিষয়ে চলে যাই। আচ্ছা, আমরা এখন দেখি যে পাকিস্তান সময়কালে আমাদের এই স্থানীয় সরকার ব্যবস্থার কি পরিবর্তনগুলি হয়। কেমন? ব্রিটিশ পিরিয়ডেরটা জানলাম, তার আগে ঔপনিবেশিক আমলের কিছু বিষয়গুলো জানলাম। এখন আমরা একটু দেখে নিই যে পাকিস্তান শাসন আমলে আমরা আসলে কি পেয়েছি। পাকিস্তান শাসনকালে ১৯৬৯ সালের বেসিক ডেমোক্রেসি অর্ডার আইনের অধীনে স্থানীয় সরকার সংস্থাগুলো ৪টি টায়ারে স্থাপন করা হয়েছিল। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ, থানা পর্যায়ে থানা কাউন্সিল, জেলা পর্যায়ে জেলা পরিষদ এবং বিভাগীয় স্তরে বিভাগীয় কাউন্সিল। আচ্ছা, এই জায়গাটাকে আমি আবার একটু বলি, যে ১৯৫৯ সালের বেসিক ডেমোক্রেসি অর্ডারের মাধ্যমে কি করা হয়, দেখো যে স্থানীয় সরকার ব্যবস্থাকে ৪টা
ভাগে বিভক্ত করা হয়। ঠিক আছে? প্রথম পর্যায়টায় ছিল তোমার ইউনিয়ন পর্যায়ে যেই বিভক্তিটা ছিল তাকে বলা হচ্ছে ইউনিয়ন পরিষদ। থানা পর্যায়ের যে বিভক্তিটা তাকে বলা হচ্ছে থানা কাউন্সিল। জেলা পর্যায়ের যে বিভক্তি তার নামকরণ করা হয়েছিল জেলা পরিষদ এবং বিভাগীয় স্তরে ছিল বিভাগীয় কাউন্সিল। আচ্ছা, তারপরে কি হয়েছে দেখি। গড়ে একটি ইউনিয়নে 10,000 অধিবাসী ছিল এবং ইউনিয়ন কাউন্সিল 10 থেকে 15 জন সদস্যদের নিয়ে গঠিত হতো। অর্থাৎ একটা ইউনিয়নের অধিবাসীর সংখ্যা ছিল কত? এখানে আনুমানিক ধরা হয়েছে, কম বেশি হতেই পারে 10,000 এবং 10,000-এর মধ্যে 10,000-এর মধ্য থেকে 10 থেকে 15 জনের সদস্যকে নিয়ে ইউনিয়ন কাউন্সিল গঠিত হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, সদস্যদের মধ্যে 2/3 ভোটের দ্বারা নির্বাচিত হয় এবং 1/3 সরকার কর্তৃক মনোনীত হয়। অর্থাৎ এই যে 10 থেকে 15 জন সদস্য, তাদের মধ্যে 1/3 নির্বাচিত হবে ভোটের মাধ্যমে আর 1/3 সরকার কর্তৃক মনোনীত হবে, অর্থাৎ 50-50। ঠিক আছে? অর্থাৎ যতজন সরি, আমি এখানে একটু ভুল করে ফেললাম। 2/3 নির্বাচিত হবে ভোটের মাধ্যমে। ঠিক আছে? অর্থাৎ 3 ভাগের 2 ভাগ ভোটের মাধ্যমে, 1 ভাগ নির্বাচিত হবে সরকারের মাধ্যমে। এবং সংবিধান প্রণয়নের পর মনোনয়নের কোনো ব্যবস্থা বাতিল করা হয়নি। এখানে বলা হচ্ছে যে সংবিধান যখন প্রণয়ন করা হবে তখন কিন্তু যে মনোনয়ন আছে সেই মনোনয়নটা কোনোভাবেই বাতিল করা হবে না। তাদের মধ্যে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সদস্য ছিলেন এবং বর্তমানেও কিন্তু এই বিষয়টা আছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ। আচ্ছা, তাদের এলাকায় আইন এবং আদেশ রক্ষণাবেক্ষণ ছাড়াও ইউনিয়ন কাউন্সিলের 37টি ফাংশন দেওয়া ছিল। তাদের মধ্যে কৃষি উন্নয়ন, পানি সরবরাহ, শিক্ষা, যোগাযোগ, সামাজিক কল্যাণ অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পেলাম? এই যে টোটাল যে মেম্বার আছে 10 থেকে 15 জন, তাদের মধ্যে 2/3 আসবে ভোটের মাধ্যমে, 1/3 আসবে সরকারের মাধ্যমে। আচ্ছা, এবং তাদের মধ্যে এই সদস্যদের মধ্যে একজন হবে চেয়ারম্যান, একজন হবে ভাইস চেয়ারম্যান। আচ্ছা, এবং তাদের জন্য কিছু কাজ নির্দিষ্ট করে দেওয়া হচ্ছিল। সেই কাজগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ছিল কৃষি, তাই না? কৃষি তো আমাদের প্রাণ, কৃষি হচ্ছে আমাদের সংস্কৃতি, কৃষি হচ্ছে আমাদের দেশের একটা পরিচিতি। সেই কৃষি উন্নয়নকে রাখা হয়েছিল প্রথম গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় বিষয়টা ছিল তোমার পানি সরবরাহ, তৃতীয় বিষয়টা ছিল শিক্ষা এবং চতুর্থ বিষয় ছিল যোগাযোগ, সামাজিক কল্যাণ। ঠিক আছে? অর্থাৎ একটা শহরের উন্নয়নের জন্য যা যা বিষয় প্রয়োজন, দুঃখিত শহর না, গ্রাম পর্যায়ের কথা বলছি, ইউনিয়ন পর্যায়ের যে উন্নয়নের জন্য যে যে বিষয়গুলি অত্যাবশ্যকীয় বা যেগুলোর আসলে বিকল্প কোনো কিছু হতে পারে না, তার মধ্যে সকল বিষয়ই এই তোমার কাজের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় একটু আলোচনা করি। দেখো, আমাদের বেসিক ডেমোক্রেসির পরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি 1961 সালের মুসলিম ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ অর্ডিন্যান্স আইন অনুসারে ইউনিয়ন কাউন্সিলকে সমঝোতা আদালত প্রতিষ্ঠা করার ক্ষমতা দেওয়া হয় এবং সদস্যদেরকে বিচার বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়। 1959 সালে বেসিক ডেমোক্রেসি অর্ডিন্যান্সের অধীনে ইউনিয়ন পরিষদকে বিদ্যমান চৌকিদারি তহবিলের পাশাপাশি নিজের তহবিল গড়ে তোলার জন্য সম্পত্তি ও অন্যান্য উৎসের উপর কর আরোপ করার অনুমতি দেওয়া হয়। গ্রামীণ কর্মসূচি এবং ইউনিয়ন পরিষদ অফিসে নির্মাণের জন্য সরকারি অনুদান দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পেলাম? যে নতুন করে তাদেরকে আরেকটা বিষয় দেওয়া হলো যে গ্রামাঞ্চলের যে বিভিন্ন সময় পারিবারিক যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলির জন্য কোর্ট পর্যন্ত যাওয়া এবং কোর্টের মাধ্যমে সমাধান নিয়ে আসার চেয়ে বিষয়টাকে একটা সহজ করার জন্য কি করা হলো? মুসলিম ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ অর্ডিন্যান্স আইন অনুসারে ইউনিয়ন কাউন্সিলকে সমঝোতা আদালত প্রতিষ্ঠা করার ক্ষমতা দেওয়া হলো এবং এই সমঝোতা আদালত হচ্ছে পারিবারিক বিষয়ে যেসব কলহ হয়, পারিবারিক বিষয়ে যে ধরনের সমস্যাগুলোর আহ উৎপত্তি হয়,
যেই বিষয়গুলো আসলে ইউনিয়ন পরিষদের মাধ্যমেই যদি সমাধান করে ফেলা যায়, তাহলে মানুষের হয়রানি যেমন বেঁচে যায়, তেমনি ইউনিয়ন পরিষদকে আরো শক্তিশালী করার একটা সুযোগ করে দেওয়া হলো। এবং তার ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে দেখো বিচার বিভাগীয় ক্ষমতাও দিয়ে দেওয়া হয়। অর্থাৎ তারা কি করবে? বিচারিক কাজগুলোও কিন্তু করতে পারবে। আর আরেকটা বিষয় ছিল যে চৌকিদারি তহবিলের পাশাপাশি নিজেদের তহবিল গড়ে তোলার জন্য সম্পত্তি এবং অন্যান্য উৎসের উপর কর আরোপ করার অনুমতি দেওয়া হয়। এই যে আমরা বর্তমানে ট্যাক্স বলে নাজেহাল, এই ট্যাক্সের বিষয়টা কিন্তু সেই আমলেও ছিল। এবং তখন থেকে কিন্তু এটা আসছে যে জনগণের করের সরি মাধ্যমেই তাদের বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করা, তাদেরকে কিছুটা দায়বদ্ধতার মধ্যে রাখা, এই বিষয়গুলি অনেক আগে থেকে কিন্তু ছিল। তাহলে দেখো আমাদের এই যে স্থানীয় সরকার ব্যবস্থার যে ক্রমবিবর্তন, এই ক্রমবিবর্তনে আমরা কি দেখতে পেলাম? প্রথমের যেই বিষয়টা ছিল, তোমাদের স্মরণ আছে আমি প্রথম যে স্লাইডটাতে যা আলোচনা করেছিলাম যে গ্রাম চৌকিদারি ব্যবস্থা প্রবীণ ব্যক্তিদের নিয়ে গঠন করা এবং প্রবীণ ব্যক্তিদের যে জনমতের ভিত্তিতে তাদেরকে নির্বাচন করা, সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে, সমাজে যাদের কথাকে মান্য করা হয়, সমাজে যারা বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে তাদের যৌক্তিক সিদ্ধান্তগুলো উপস্থাপন করতে পারে, এই জায়গাটাই কিন্তু সেই ঔপনিবেশিক শাসনামলের আগেও গ্রাম চৌকিদারি আইনের যে প্রয়োগটা ছিল, যখন সেই ধরনের কোনো কোর্ট কাচারি ছিল না, সেই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক স্ট্রাকচার ছিল না, সে সময় তেমন কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে কোনো ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। সেই সময়েও কিন্তু গ্রামের মুরব্বি বা প্রবীণ ব্যক্তি যারা আছে, তারা যেভাবে গ্রামের কার্যক্রমকে নিজেদের দায়িত্ব মনে করে সমাধান করত, নিজেদের দায়িত্ব মনে করে তারা যেভাবে এগিয়ে আসতো সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কি হলো দেখো, যখন জনসংখ্যা বাড়ছে, মানুষের অনেক ধরনের আহ নিত্য নতুন সমস্যা বাড়ছে, সমাজকে ডিসিপ্লিন রাখার জন্য, সমাজকে বিভিন্ন মানে দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসার জন্য যারা রাজনীতি করছে তাদের জন্যই কিন্তু আসলে আস্তে আস্তে পরবর্তীতে কি হলো, কিছু আইনের প্রয়োজন হলো, যে আইনের মাধ্যমে তাদের মধ্যে একটা দায়বদ্ধতা তৈরি হবে যে কারা নির্বাচিত হবে, কেন হবে, এবং যারা নির্বাচিত হবে তাদের আসলে কি কি ধরনের কাজ আছে, এই বিষয়গুলো যদি আইনের মাধ্যমে নির্ধারণ করে না দেওয়া হতো, তাহলে সেই আজ থেকে তোমার 1800 সালের পূর্বে গ্রামীণ জনপদের মানুষের মধ্যে যতটা শান্তি শৃঙ্খলা বিরাজ করছিল, সেই সময় মানুষ যত বেশি মানুষকে শ্রদ্ধা করত, মানুষকে মানতো বা মানুষের বিভিন্ন সমস্যাগুলিতে এগিয়ে আসতো, পরবর্তীতে যখন মানুষের মধ্যে তোমার হিংসা, ক্ষোভ, মারামারি, রাহাজানি ইত্যাদি বিষয়গুলি অনেক বেশি আস্তে আস্তে বিস্তার লাভ করছে, রাজনৈতিক ব্যবস্থার পট পরিবর্তন হচ্ছে, সরকার বিভিন্ন ভাবে নিজের খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করছে, তখনও কিন্তু এই যে তোমার গ্রামাঞ্চলকে অনেক বেশি সুরক্ষিত রাখা, এই ব্যবস্থা কিন্তু তখনও ছিল, এবং ছিল বলেই কিন্তু বিভিন্ন ধরনের আইন প্রবর্তন করা হয়। এবং এই যে ইউনিয়ন পরিষদের কাজগুলো যদি লক্ষ্য করো, শুরুতে যা ছিল সেই বিষয়গুলো কিন্তু নতুন ভাবে তারা কি করছে, সামনের দিকে নিয়ে আসছে। আচ্ছা, আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা অধ্যয়নের পদ্ধতি। দেখো, অধ্যয়নের পদ্ধতি বলতে যে জিনিসটা বোঝায় যে স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে আসলে যা যা বিষয় আছে সেগুলোকে আমরা কিভাবে আসলে আলোচনা করব, এই বিষয়গুলো নিয়ে কিভাবে গবেষণা করা যায়, এবং এই গবেষণার ফলাফলগুলো কিভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, বিভিন্ন আহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মধ্যে সেই প্রতিবেদনগুলো উপস্থাপন করা যায়। এর জন্য কিন্তু আসলে কিছু সিলেক্টিভ মেথড দরকার হয়। ঠিক না? কারণ আমরা সাধারণভাবে যে ধরনের কথা বলে থাকি, সাধারণভাবে আমরা যে ধরনের চিন্তা ভাবনা করি, কিন্তু যখন আমরা এটাকে একাডেমিক ভাবে উপস্থাপন করব, তখন অবশ্যই উই হ্যাভ টু ফলো সাম রুলস অর সাম মেথডস। এই বিষয়টাই হচ্ছে তোমার অধ্যয়নের পদ্ধতি। দেখো, স্থানীয় সরকার ব্যবস্থা একটি সংগঠন, বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে এটি গঠিত। ঠিক আছে? বিকেন্দ্রীকরণ বিষয়টা আমি পরবর্তীতে আরো আলোচনা করব। আমি যদি ছোট্ট করে একটু বলি যে একটা কেন্দ্র থেকে সমগ্র দেশকে পরিচালনা করা আসলে অনেক বেশি কঠিন এবং অসম্ভব বিষয়। কারণ যেটা আমি বলেছিলাম যে
যখন জনসংখ্যার বৃদ্ধি ঘটতে থাকে তখন মানুষের মধ্যে সমস্যারও নতুন নতুন ধারা উপধারা তৈরি হয়। যে বিষয়গুলো আসলে মানুষের সংখ্যা যখন কম থাকে তখন কিন্তু আসলে এত ধরনের সমস্যাও থাকে না। তো আস্তে, আস্তে রাষ্ট্রের পরিধি যখন বাড়ে, রাষ্ট্রের কার্যক্রম বাড়ে, রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ যখন একেবারে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ইচ্ছা পোষণ করে সরকার, তখন কিন্তু বিকেন্দ্রীকরণ হচ্ছে একটা চমৎকার পদ্ধতি। যে পদ্ধতিতে তোমার কেন্দ্র থেকে আ গ্রাসরুট লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের কাছে সেই সরকারের পরিকল্পনা, সরকারের সিদ্ধান্ত, সরকারের সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া সম্ভব। তো স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে তেমনই একটি সংগঠন। এটি কেন্দ্রীয় সরকারের কাজের ভার লাঘব করার জন্য বিকেন্দ্রীভূত ব্যবস্থার মাধ্যমে গঠিত ও সার্বভৌম একটি প্রতিষ্ঠান বা সংগঠন। স্থানীয় সরকার ব্যবস্থা অনুশীলন বা পাঠে যেসব পদ্ধতি ব্যবহার করা হয় তার সংক্ষেপে আলোচনা করা হলো। আমি একেবারে সংক্ষেপে, তার কারণ তোমরা জানো যে এই ক্লাসগুলো আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু সম্পাদন করতে হবে, অতএব যে বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ যে পদ্ধতিগুলো, তাই আমি সংক্ষিপ্ত আকারে তুলে এনেছি। দেখো, আমরা জানি যে আমাদের যেকোনো বিষয়, রাষ্ট্রবিজ্ঞানের যেকোনো বিষয়কে আলোচনা করার যে পদ্ধতিগুলো থাকে, সেটাকে সাধারণত ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গতানুগতিক পদ্ধতি এবং আরেকটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আমি তোমাদের জন্য খুব সহজ করে গতানুগতিক পদ্ধতি থেকে কয়েকটা পদ্ধতি চুজ করেছি এবং আধুনিক পদ্ধতি থেকে মাত্র একটা পদ্ধতিকে চুজ করেছি, কারণ আমার সময় সংক্ষিপ্ততার জন্য। আমরা একটু দেখে নেই যে আইনগত পদ্ধতির মাধ্যমে আসলে কিভাবে স্থানীয় সরকারকে আমরা আম অধ্যয়ন করতে পারি, স্থানীয় সরকারকে আমরা জানতে পারি। স্থানীয় সরকার ব্যবস্থাকে অনুশীলন করতে অবশ্যই আইনগত পদ্ধতি বা স্থানীয় সরকার সম্পর্কিত আইন ও সংবিধানের উল্লিখিত ধারাকে বিশ্লেষণ করতে হয়। দেখো, আমরা জানি যে স্থানীয় সরকার হচ্ছে একটি আইনগত প্রতিষ্ঠান এবং এই আইনগত প্রতিষ্ঠানে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জানতে হবে যে আসলে কিভাবে এই আইনগুলো প্রণীত হয়েছে, আইনগুলি প্রণয়নের পিছনে কি কারণ ছিল এবং এই আইনের ফলে সুবিধাভোগী কারা? কারা আসলে সুবিধা পাচ্ছে? ফলে আমরা যদি রাষ্ট্রের আইনগুলিকে না জানি, তাহলে কিন্তু কোনোভাবেই রাষ্ট্র বলতে বোঝাচ্ছে স্থানীয় সরকারের সাথে সম্পর্কিত আইনগুলিকে যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের পক্ষে স্থানীয় সরকারকে ভালোভাবে জানা এবং বিভিন্ন সমস্যার সমাধান করা এবং বিভিন্ন যে আমাদের দুঃখিত, বিভিন্ন সমস্যার যে উত্তর খুঁজে পাওয়া কোনোভাবে সম্ভব হবে না। স্থানীয় সরকার ব্যবস্থা একটি আইনগত প্রতিষ্ঠান, তাই আইনগত পদ্ধতির প্রধান প্রবক্তাগণ, বুঝতে পেরেছো? প্রধান যারা প্রবক্তা ছিল তারা আইনগত কাঠামোর ভিত্তিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে অনুশীলন করেছেন। এই হচ্ছে আমাদের একটা পদ্ধতি। চলো আমরা পরবর্তী পদ্ধতিতে চলে যাই। দেখো, পরের পদ্ধতিটা হচ্ছে প্রতিষ্ঠানমূলক পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি আমরা কি জানতে পারি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কিভাবে এবং কতটুকু স্বাধীনভাবে কাজ করছে, স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কতটুকু তা অনুসন্ধান করার জন্য প্রতিষ্ঠানমূলক পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা কি দেখতে পেলাম? যে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিভাবে এবং কতটুকু স্বাধীনভাবে কাজ করে, এটা আমাদের জানতে হবে। যদিও আমরা বলছি এটা হচ্ছে একেবারে গ্রাসরুট লেভেলের কেন্দ্রীয় সরকার থেকে অনেক দূরে অবস্থান করে, কিন্তু তারপরেও কি তারা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারছে? তাদের সিদ্ধান্তগুলো তারা প্রয়োগ করতে পারছে? তাদের যে ধরনের কর্মকাণ্ড গ্রহণ করা দরকার সেখানে তারা থাকছে, নাকি সরকারের একটা প্রচ্ছন্ন চাপ তাদের মধ্যে থাকে? এই বিষয়গুলো কিন্তু আমরা যখন প্রতিষ্ঠানমূলক পদ্ধতিতে এগোবো তখন আমরা জানতে পারবো। এবং এখানে খুব সুন্দর করে বলা হচ্ছে স্থানীয় সরকারের উপরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কতটুকু তা অনুসন্ধান করার জন্য প্রতিষ্ঠানমূলক পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, আমাদের আর অল্প কিছু পদ্ধতি আছে এবং এই পদ্ধতিটা হচ্ছে তোমার আধুনিক পদ্ধতি। ঠিক আছে? অ্যালমন্ড ও কোলম্যান তাদের দ্য পলিটিক্স অফ ডেভেলপমেন্ট এরিয়াস গ্রন্থে কাঠামো কার্যগত তথ্যের বিশ্লেষণ করেন। সে হিসাবে স্থানীয় সরকার ব্যবস্থা একটি কাঠামোর মধ্যে রেখে আলোচনা করা হয়। এই তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে কাঠামোর মধ্যে ফেলে প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা
সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্র অনুসন্ধান ও বিশ্লেষণ করা হয়। প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক উপায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হচ্ছে কি না, নাকি আমলাতান্ত্রিক সংগঠন কর্তৃক পরিচালিত হচ্ছে তা জানা যায়। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম, তোমরা সবাই জানো যে এই কোর্সটা তোমাদের থার্ড ইয়ারে ছিল, আমি জানি না তোমরা কতটুকু পড়েছো। সেখানে কিন্তু আমাদের আহ রাজনীতি অধ্যয়ন পদ্ধতির মধ্যে কাঠামো কার্যগত তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে অ্যালমন্ড এবং কোলম্যানের বিষয়টাই কিন্তু আমরা সবাই পাঠ করে থাকি। যদি তোমরা সিরিয়াসলি পড়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের মনে থাকবে যে দ্য পলিটিক্স অফ ডেভেলপমেন্ট এরিয়াস গ্রন্থে কাঠামো কার্যগত তত্ত্বকে কিন্তু খুব চমৎকারভাবে বিশ্লেষণ করা হচ্ছে, এবং সেই হিসাবে স্থানীয় সরকার ব্যবস্থাকে যদি আমরা কাঠামোর মধ্যে রাখি তাহলে আমরা দেখতে পাবো যে এর কার্যগুলো কিভাবে হচ্ছে। এই তত্ত্বের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে কাঠামোর মধ্যে ফেলে প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্র অনুসন্ধান ও বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, অর্থাৎ কাঠামোর মধ্যে ফেলবো আমরা কাকে, স্থানীয় সরকার ব্যবস্থাকে, এবং তারপরে স্থানীয় সরকারের যে কি সমস্যা আছে, স্থানীয় সরকার কতটুকু তার কাজগুলো করতে পারছে, এই বিষয়গুলোকে অনুসন্ধান করা হবে কার্যপ্রণালীর মাধ্যমে। প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক উপায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হচ্ছে কিনা, নাকি আমলাতান্ত্রিক সংগঠন কর্তৃক পরিচালিত হচ্ছে তা জানা যায়। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, যার মাধ্যমে আমরা কাঠামো কার্যগত তত্ত্ব, তারপরে হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক পদ্ধতি, আইনগত পদ্ধতির মাধ্যমে আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে অধ্যয়ন করতে পারি। আচ্ছা, আমি এখন পর্যন্ত এই লেকচারের জন্য যেই রেফারেন্স বইগুলো থেকে তথ্য সংগ্রহ করেছি তার যদি একটা সংক্ষিপ্ত ডাটা তোমাদের দেই তাহলে দেখা যাচ্ছে যে প্রথম যে বইটা আমাকে খুব বেশি সহায়ক করেছে সেটা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার, কামাল সিদ্দিকী সম্পাদিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, ঢাকা 1989 সালে প্রকাশিত হয়েছে। তারপরে হচ্ছে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন, ডক্টর মোহাম্মদ মকসুদুর রহমান। এই বইটা চমৎকার একটা বই। তোমরা যদি স্থানীয় সরকার ব্যবস্থার A to Z জানতে চাও তাহলে শুধুমাত্র এই একটা বই রাখলে তোমাদের জন্য যথেষ্ট, যেখানে আমরা স্থানীয় সরকার ব্যবস্থার সকল কিছু জানতে পারবো, এবং অবসর প্রকাশনী থেকে 2019 সালে প্রকাশিত হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আছে, একেবারে ডিকশনারিতে আমরা যেভাবে যে কোনো শব্দের ব্যাখ্যা পাই তা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি, জালাল ফিরোজ, বাংলা একাডেমি 1998 সালে প্রকাশিত হয়েছে। এবং আরেকটা বই আমার খুবই প্রিয় একজন ব্যক্তি প্রফেসর গোলাম হোসেন এডিটেড লোকাল গভর্নমেন্ট অ্যান্ড পভার্টি রিডাকশন ইন বাংলাদেশ, এই গ্রন্থ থেকে আমি কিছুটা সহায়তা নিয়েছি, যা এশিয়া প্যাসিফিক রিসার্চ সেন্টার 2007 পাবলিশ করেছে। আচ্ছা, আজকে হচ্ছে এই পর্যন্ত আমার লেকচার। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার যে ক্রমবিবর্তন ছিল, এবং আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে কিভাবে আমরা পাঠ করতে পারি, এই জিনিসটা আমাদের জানা দরকার। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।